মুভি তো আমরা সাধারণত বিনোদনের জন্যই দেখি, কিন্তু ইরানি মুভিগুলো শুধু বিনোদনের জন্য নয়। এই মুভিগুলো যে কতটা নৈতিকতায় পরিপূর্ণ থাকে তা আপনারা খুব ভালো করেই জানেন। আজও আপনাদের জীবন বদলে দেওয়া একটি ইরানি মুভির গল্প শোনাবো। মুভির নাম স্প্যারোস স্প্রিং। এই গল্পটি প্রত্যেকটি মানুষের একবার হলেও দেখা উচিত। কেন এই কথা বলছি তা গল্প শোনার শেষেই বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে পাহাড়ে ঘেরা ইরানের একটি ছবির মতো সুন্দর গ্রাম দেখানো হয়। এখানে শহরের যান্ত্রিকতা কিংবা কোলাহল কোনোটাই পৌঁছাতে পারেনি। এটি হচ্ছে এই গ্রামের একমাত্র স্কুল। ইনি হচ্ছেন এই স্কুলের একমাত্র শিক্ষক। তার নাম আব্দুল্লাহ। তিনি বাচ্চাদের বলছিলেন কয়েকদিনের মধ্যে একটি রচনা প্রতিযোগিতা আয়োজন করা হবে, যেখানে শহরের সকল প্রাইমারি স্কুলের বাচ্চারা অংশগ্রহণ করবে। সেই প্রতিযোগিতায় যারা ভালো রচনা লিখবে তাদেরকে প্রাইজ দেওয়া হবে। শিক্ষক আব্দুল্লাহ সবাইকে বোঝান, তোমরা হয়তো ভাবতে পারো শহরের বাচ্চারা তোমাদের থেকে অনেক এগিয়ে, কিন্তু এটা একটি রচনা প্রতিযোগিতা। এখানে প্রয়োজন একটি খাতা, একটি কলম আর তোমার চিন্তা শক্তির। আমি চাই তোমরা প্রত্যেকে একটি করে রচনা লিখে নিয়ে আসো, আর আগামী সপ্তাহে আমার কাছে সেটা তোমরা জমা করবে। আর রচনাগুলো তোমরা তোমাদের জীবনের বাস্তব জ্ঞান দিয়ে লেখার চেষ্টা করো। স্কুল শেষে এই বাচ্চা ছেলেটি কোলে তার ভেড়াটি নিয়ে তার বাবার জন্য অপেক্ষা করছিল। এই ছেলেটির নাম নাদির। সে আমাদের মুভির অন্যতম প্রধান চরিত্র। নাদির দূর থেকে তার বাবার বাইকের আওয়াজ শুনতে পায়। সে তাকিয়ে থাকে তার বাবার দিকে। বাইকটি এসে নাদিরের সামনে থামে আর তার বাবা তাকে বাইকে উঠতে বলে। নাদির বাইকে উঠলেও তার বাবার বাইকটি হঠাৎ করে স্টার্ট অফ হয়ে যায়। তার বাবা অনেক চেষ্টা করতে থাকে। সে বারবার কিক দিচ্ছিল, কিন্তু কোনো লাভ হয় না। এবার নাদিরের বাবা প্লাগ চেক করছিল। নাদির কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। নাদিরের বাবাকে খুবই বিরক্ত মনে হচ্ছিল। বাইক আর স্টার্ট হয় না, তাই সে বাধ্য হয়ে বাইকটি ঠেলতে থাকে। তখন সে পেছন ঘুরে নাদিরকে বলে, তোমাকে প্রত্যেকদিন স্কুলে নিতে আসাটা দিন দিন অসম্ভব হয়ে যাচ্ছে। এ কথা শুনে বাচ্চা ছেলে নাদির চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। তার বাবা কিছুটা সামনে চলে গেলে সে আবারও হাঁটতে শুরু করে, আর তার পেছন পেছন তার ভেড়াটি। মুভির এই পাহাড়ের কোল ঘেঁষা সবুজে ঘেরা গ্রামটি যে কারোই মন কেড়ে নিবে। ইনি হচ্ছেন নাদিরের মা। ছেলের মন খারাপ দেখে তিনি জিজ্ঞেস করেন, বাবা কি আজকেও বকা দিয়েছে? নাদির বলে না। নাদির তার মাকে জিজ্ঞেস করে, মা তুমি ছোটবেলায় স্কুলে যেতে না? নাদিরের মা বলে, আমি স্কুলে যেতে ভীষণ পছন্দ করতাম, কিন্তু বিয়ের পরে আর পড়াশোনা করা হয়নি। নাদির বলে, নিশ্চয়ই বাবা তোমাকে পড়তে দেয়নি। নাদিরের মা বলে, অমন কিছু না, বিয়ের পরে মানুষের এক অন্যরকম জীবন। এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। তুমি পৃথিবীতে আসলে, আর এখন তোমার ছোট বোন আছে। এখন আমার সকল সুখ তোমাদের মাঝেই। নাদিরের ছোট বোন কান্না করে। নাদিরের মা সেখান থেকে উঠে যান। নাদির কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর সে যে তার মায়ের কাছে জিজ্ঞেস করে, তাহলে বাবা কেন পড়াশোনা করেনি? নাদিরের মা বলেন, তোমার বাবার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল সে তেহরানে যেয়ে বসবাস করবে। সে সবসময় শহরে যেতে চাইতো, তাই সে কিছুটা বড় হবার পরে সেখানে গিয়েছিল, কিন্তু সেখানে থাকতে পারেনি। নাদির জিজ্ঞেস করে কেন? নাদিরের মা তখন তাকে জানায়, তোমার বাবা ছোটবেলা থেকেই পাহাড়ের সবুজের মধ্যে বড় হয়েছে। শহরের কোলাহল আর যান্ত্রিকতা তার সহ্য হয়নি। নাদির এসে তার মায়ের কাছে বসে আর তাকে বলে, মা আমি জানি না যে আমি স্কুলের রচনা প্রতিযোগিতায় কি লিখবো। নাদিরের মা বলেন, তুমি যা পছন্দ করো তেমন কিছু লেখো। নাদির বলে, আমাকে একটু আইডিয়া দাও। নাদিরের মা বলেন, আমি তো জানি না, তবে তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করতে পারো। নাদির বলে, বাবা তো সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে। নাদিরের মা বলেন, তোমার বাবা পরিবারের জন্য অনেক কষ্ট করেন। তুমি তো জানোই তোমার বাবা এখন একটু আর্থিক সমস্যায় আছেন। তোমার বাবা সবকিছু নিয়ে অনেক চিন্তিত, তাই বাবাকে ভুল বুঝো না। আসলে নাদির খুব চুপচাপ প্রকৃতির একটি ছেলে। অন্যদিকে একজন ভদ্রলোক তার জমিতে কাজ করছিল। তার পাশেই তার ছেলে দাঁড়িয়ে আছে, তার হাতে একটি নোটবুক। সে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা আমরা বছরের এই সময় কেন চাষ করি? তখন বাবা হাসি মুখে তার ছেলেকে উত্তর দেয়, সব কাজেরই একটি নিয়ম আর সময় আছে। সে হোক বিয়ে, চাষবাস কিংবা পড়াশোনা। সময়ের কাজটা সময় না করলে তার ফল কখনো ভালো হয় না। ঠিক তেমনই বর্ষায় যদি বীজ বপন না করি, ভালো ফসল আমরা পাবো না। বাচ্চাটি মূলত তার স্কুলে সেই রচনা প্রতিযোগিতার জন্য নোট করছিল। এই ছেলেটির নাম আমিন। সে হামিদের বেস্ট ফ্রেন্ড। এদিকে রাতের বেলা নাদির তাদের বারান্দায় চুপচাপ দাঁড়িয়েছিল। তখন মা এসে তাকে ঘুমাতে যেতে বলে। তখন সে তার মাকে জিজ্ঞেস করে, মা আমি আমিনের মতো কেন হতে পারি না? মা বলে, কেমন? নাদির বলে, আমিন খুবই সাহসী আর পড়াশোনায় অনেক ভালো। সে কোনো কিছুতেই ভয় পায় না। নাদিরের মা তাকে বলে, আমরা মানুষেরা সবাই সমান। তুমিও চেষ্টা করো, তাহলে তুমিও আমিনের মতো হতে পারবে। এখন তাড়াতাড়ি ঘুমাতে যাও। পরদিন ভোরবেলা নাদির তাদের ভেড়ার খাবারগুলো দিতে থাকে, আর নাদিরের বাবা বেরিয়ে পড়েছে তার কাজের উদ্দেশ্যে। নাদিরের বাবা মূলত একজন বন প্রহরী। গত রাতে কিছু বনদস্যু এই বন থেকে কিছু প্রাচীন বড় বড় গাছ চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বন প্রহরীদের কারণে তারা পালিয়ে যায়। নাদিরের বাবা গাছগুলো দেখে খুবই আফসোস করতে থাকেন। তিনি বলেন, টাকার জন্য মানুষ কি না করতে
পারে। এই বন তো আমাদের পৃথিবীরই অংশ, গাছগুলোরও তো জীবন আছে। নাদিরের বাবা তার সহকর্মীকে গতকাল পাওয়া ঈগলটির কথা জিজ্ঞেস করে। নাদিরের বাবার সহকর্মী তাকে জানায় ঈগলটির অবস্থা অতটা ভালো না। নাদিরের বাবা বলে তাহলে ওটাকে আমি আজ বাড়ি নিয়ে যাব। নাদিরের বাবা আসলে একজন সৎ আর প্রকৃতিপ্রেমী মানুষ, তিনি এই জঙ্গলকে খুবই ভালোবাসেন। এদিকে নাদির তার ভেড়াটিকে আদর করছিল আর আপন মনেই বলছিল আমাকে দিয়ে রচনা লেখা হবে না। তখন পেছন থেকে মা এসে তাকে জিজ্ঞেস করে তুমি এখনো রচনা লেখনি? নাদির বলে মা আমার মাথা থেকে কিছুই বের হচ্ছে না। তখন মা বলেন তুমি তো আমিনের সাহায্য নিতে পারো। নাদির বলে ওরা তো পাহাড়ের উপরে খেলতে গিয়েছে। নাদিরের মা বলেন তাহলে তুমি এখানে কেন বসে আছো? পরের দৃশ্যে দেখা যায় নাদির দৌড়ে পাহাড়ের উপরে যাচ্ছে। তারা বন্ধুরা মিলে পাহাড়ের উপরে একটি আড্ডা দেওয়ার জায়গা বানিয়েছে। এখানে তারা প্রত্যেকদিন বিকেলে খেলতে আসে। নাদিরের এক বন্ধু নাদিরকে জিজ্ঞেস করে তুই কি রচনা লিখেছিস? নাদির বলে না, আমার মাথায় কিছু আসছে না। তখন অন্য আরেকজন বন্ধু বলে ওঠে তোর মাথায় এসব আসবেও না। নাদির কিছুটা লজ্জা পায়। তখন ওই বন্ধু বলে তোকে একটি ম্যাগাজিন ম্যানেজ করে দেই, তুই সেটা দেখে একটি রচনা লেখ। নাদির রাগ করে সেখান থেকে চলে যায়। তখন তার পিছু পিছু আমিনও দৌড় দেয়। নাদির আর আমিনের বাবার পিকআপের পেছনে বসে অপেক্ষা করছিল তাদের শিক্ষকের জন্য। তাদের শিক্ষক আব্দুল্লাহ প্রতি সাপ্তাহিক ছুটিতে পরিবারের কাছে শহরে যান। আমিনের বাবা তার গাড়িটিকে খুব ভালোভাবে পরিষ্কার করছিল আর তিনিও অপেক্ষা করছিলেন, কারণ এটা তার নিয়মিত সাপ্তাহিক কাজ। নাদির তার বন্ধু আমিনকে বলে আমি রচনাটা লিখতে পারিনি। আমিন বলে কেন? নাদির বলে আমি বুঝতে পারছি না যে কি নিয়ে লিখবো। আমিন বলে তুই তোর বাবার কাছ থেকে হেল্প নিতে পারতি। আমি তো আমার বাবার কাছ থেকে হেল্প নিয়েছি। নাদির বলে আমার বাবা পছন্দ করেন আমার পড়াশোনা, আর মার কাছ থেকে শুনেছি বাবা অনেক দিনায় জর্জরিত, তাই ইদানিং তার মনও ভালো থাকে না। বাবা আমার সাথে ঠিকভাবে কথাও বলে না। আমিন বলে তুই আমাকে দুদিন আগে বলতে পারতি, আজই তো আমাদের জমা দিতে হবে। আমিন বলে আমি আরো স্বপ্ন দেখছিলাম, আমরা দুজন রচনা প্রতিযোগিতায় পুরস্কার জিতে শহরে গিয়েছি, ঘোড়ার দৌড় দেখেছি। সেখানে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখার ইচ্ছে আমার অনেক দিনের। এরই মধ্যে শহর থেকে আসা বাসের হর্ন শোনা যায়। একটি সাদা রঙের বাস এসে থামে। সেখান থেকে শিক্ষক আব্দুল্লাহ নামেন। নাদির আর আমিন সাথে সাথে দৌড়ে তার কাছে যায়। আমিনের বাবা শিক্ষককে দেখে স্বাগতম জানান। আমিনের বাবা শিক্ষককে বলেন আপনি খুব ভালো একজন মানুষ। আপনার আগে যিনি আমাদের গ্রামের স্কুলের শিক্ষক ছিলেন তিনি প্রতি বৃহস্পতিবারে অনেক আগেই চলে যেতেন আর শনিবার একদম বিকেল বেলা আসতেন। তাকে দেখলেই মনে হতো তিনি সবসময় শুক্রবারের ছুটির অপেক্ষায় আছেন। তিনি তার কাজে মোটেও সৎ ছিলেন না। শিক্ষক মুচকে হাসি দেন আর বলেন চলুন এখন যাওয়া যাক। তারা সবাই মিলে রওনা হয় গ্রামের দিকে। পরদিন সকালবেলা নাদির স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে দৌড়ে বের হয়। সে প্রথমে যায় আমিনের পাশে আমিনকে ডাকতে। তারপর তারা দুজন মিলে স্কুলের দিকে হাঁটতে থাকে। নাদির আমিনকে জানায় তার বাবা বলেছে আগামী বছর থেকে তাকে আর স্কুলে পাঠাবে না, এখন লিখতে পারি আর পড়তে পারি এটাই যথেষ্ট। আমিন বলে এটা কেমন কথা? আমি কি আমাদের শিক্ষককে জানাবো যাতে তোর বাবাকে এই বিষয়টি বুঝিয়ে বলে? নাদির বলে দরকার নেই, এটা শুনলে বাবারাও রেগে যাবেন। আমিন নাদিরকে জিজ্ঞেস করে তুই কি রচনা লিখেছিস? নাদির বলে না, আমার মাথায় কিছু আসেনি। নাদির জিজ্ঞেস করে তুই লিখেছিস? আমিন বলে হ্যাঁ আমি লিখেছি, সেটা আমার ব্যাগের মধ্যে আছে। এরই মধ্যে আমিনেরা কান্টি আমিনকে পেছন থেকে চিৎকার করে ডাকতে থাকে। আমিন চিৎকার করে বলে কি হয়েছে? আন্টি বলতে থাকেন তোমার মায়ের অবস্থা ভালো না, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। আমিন তার পিঠের ব্যাগটি নাদিরের হাতে দেয় আর বলে আমি মনে হয় স্কুলে যেতে পারবো না, তুই আমার রচনার খাতাটা টিচারের কাছে জমা দিয়ে দিস। আমিন দৌড়ে সেখান থেকে তার আন্টির সাথে চলে যায়। নাদির কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। দৃশ্য পরিবর্তন হয়, আমরা নাদিরকে দেখতে পাই সে কিছু একটা ভেবে আমিনের ব্যাগ থেকে তার রচনার খাতাটি বের করে আর নিজের ব্যাগ থেকে বের করে একটি রাবার আর পেন্সিল। তারপর সে খাতার উপরে থাকা আমিনের নামটি মুছে ফেলে। এরই মধ্যে নাদিরের এক বন্ধু এসে নাদিরকে ডাক দেয় আর বলে ফুটবল খেলতে আয়। নাদির বলে আমি আজ খেলবো না, আমার পায়ে ব্যথা। পরের দৃশ্যে দেখা যায় নাদির আমিনের খাতার উপরে নতুন একটি কাগজ লাগিয়েছে আর সেই কাগজের উপরে সুন্দর করে তার নিজের নাম লিখে দিয়েছে। অন্যদিকে দেখা যায় আমিনের মায়ের অবস্থা খুবই খারাপ, তাকে অ্যাম্বুলেন্সে করে শহরে নেওয়া হচ্ছে। আমিনের বাবা শুধু বারবার আল্লাহকে ডাকছেন। নাদিরের মাও সেখানে উপস্থিত ছিল, কিন্তু বাচ্চা ছেলে আমিন কারোর সাথে কোনো কথা বলছে না। অ্যাম্বুলেন্স সেখান থেকে শহরের দিকে চলে যায়। আমিন হা করে শুধু ওই পথের দিকে তাকিয়ে থাকে আর তখন তার চোখ যায় একটু দূরে। আমরা সেখানে নাদিরকে দেখতে পাই। নাদির আমিনের ব্যাগটা একটি গাছের সাথে ঝুলিয়ে রেখে সেখান থেকে দৌড়ে চলে যায়। নাদিরের আজ সাহস হয় না আমিনের কাছাকাছি যাওয়ার। পরের দৃশ্যে দেখা যায় নাদির আমিনদের সেই পাহাড়ের উপরের আড্ডার জায়গায় তারা কিছু সুন্দর কথা ঝুলিয়ে রেখেছে। প্রথমটা লেখা ছিল ইচ্ছে শক্তি মানুষকে সৎ মানুষে পরিণত করে। দ্বিতীয়টা লেখা ছিল আমরা একদিন ভালো মানুষ হব। আর এই লেখাগুলোর সামনে নাদির এক বিষণ্ণ মন নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ সে আজ যে কাজটি করেছে সেই কাজটি এই পেছনে থাকা লেখাগুলোর একদম বিপরীত। পরদিন একটি বাচ্চা স্কুলে সবাইকে কিছু লেখা পড়ে শোনাচ্ছিল। লেখাগুলো ছিল এমন, এই পৃথিবীতে সততার থেকে ভালো কোনো জিনিস নেই, অসৎ কাজ মানুষকে দুর্বল করে দেয়। সমাজ এবং মানুষ কেউই অসৎ ব্যক্তিকে পছন্দ করে না, আর সত্য কখনো হারে না। মানুষের সব থেকে বড় শত্রু হচ্ছে তার নিজের বলা মিথ্যে কথা। মিথ্যে মানুষকে ধ্বংস করে দেয়, তাই আমাদের সবসময় সৎ কাজ করতে হবে। বাচ্চাটির এই কথাগুলো পড়ার সময় আমরা নাদিরকে দেখতে পাই সে মাথা নিচু
নিচু করেই আছে। পড়া শেষ হলে টিচার ওই বাচ্চাটিকে ধন্যবাদ দেয়। ওই দিন রাতের বেলা নাদিরের বাসার নিচে আমিন আসে, তাই নাদির বাসা থেকে বের হয়। আমিন তার ঘোড়াটি নিয়ে এসেছে। আমিন নাদিরকে বলে, আজ তুমি আমার লেখা যে রচনাটি দিয়েছো সেটি লেখার সময় আমি আমার মাকে প্রমিস করেছিলাম আমি আমার সাধ্যমতো পড়াশোনা করব এবং আমি একজন সত্যিকারের ইঞ্জিনিয়ার হব। নাদির চুপ করেছিল। সে হঠাৎই আমিনকে বলে, আমি তোমাকে একটি কথা বলতে চাই। আমি আজ খুব খারাপ একটি কাজ করেছি। আমিন বলে, কি কাজ? নাদির আমতা আমতা করতে থাকে। সে কয়েকবারই বলার চেষ্টা করে কিন্তু সে আর বলতে পারে না। সে আমিনকে বলে, পরে বলবো। পরদিন সকালবেলা নাদিরের মা নাদিরের বাবাকে বলছিল, তুমি ছেলেটাকে বেশি বকাঝকা দিও না, ও ইদানিং তোমাকে ভয় পায়। নাদিরের বাবা এই বিষয়ে কিছু বলেন না। তিনি তার স্ত্রীকে বলেন, আমি আগামীকাল নাদিরকে নিয়ে জঙ্গলে যাব, তুমি এই সময়টুকু কষ্ট করে একটু তোমার বোনের বাসায় থেকো। নাদিরের মা বলে, নাদিরের তো পড়া রয়েছে, ওকে তুমি এখন জঙ্গলে নিও না। নাদিরের বাবা বলেন, আমরা পাখিটাকে ছেড়ে দিয়েই ফিরে আসব। দেখো না বনদস্যুরা কি করেছে। এই পাখিগুলো আকাশের সৌন্দর্য, কিন্তু ওরা এই পাখিগুলোকে নিজেদের খাঁচায় পুরে রাখতে চায়। নাদিরের মা বলেন, তুমি যে বন আর পাখি নিয়ে এত চিন্তা করো, কই বন বিভাগ তো তোমাদের বেতন বাড়িয়ে দেয় না। নাদিরের বাবা বলেন, এগুলো আল্লাহর সৃষ্টি, ওদের পরিচর্যা টাকার জন্য করি না। নাদিরের মা সেখান থেকে চলে যান। এদিকে আমরা নাদিরকে দেখতে পাই। সে একটি খাতায় আমিনের জন্য চিঠি লেখার চেষ্টা করছে। সে লিখছে, প্রিয় আমিন, আমি অনেক বড় একটি ভুল করেছি। আমি তোমার রচনার খাতায় তোমার নামটা কেটে আমার নাম লিখে দিয়েছি আর সেটা নিজের নামে জমা দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি লজ্জায় তোমার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে পারিনি। নাদির বারবার লিখছিল আর কাগজগুলো ছিঁড়ে ফেলছিল। লেখাগুলো যেন তার মন মতো হচ্ছে না। এরই মধ্যে নাদিরের বাবা সেখানে আসেন। তিনি এতগুলো ছেঁড়া কাগজ থেকে নাদিরকে বকা দেন আর বলেন, তোমাকে কত হাজারবার বলেছি কাগজ অপচয় করবে না আর কলমের পরিবর্তে পেন্সিল দিয়ে লিখবে, যাতে কাগজগুলো বারবার ইউজ করতে পারো। তুমি কি জানো এই কাগজ তৈরির জন্য বছরে কত গাছকে কেটে ফেলতে হয়? নাদির চুপ করে থাকে। এবার নাদিরের বাবা বলেন, কাল তুমি স্কুল থেকে আসার পরে তোমাকে নিয়ে জঙ্গলে যাব। তখন নাদির বলে, কিন্তু বাবা। বাবা বলেন, কোনো কিন্তু না, আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। এখন তুমি মন দিয়ে পড়াশোনা করো। বাবা তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে সেখান থেকে চলে যান। নাদির কিছুক্ষণ মন খারাপ করে চুপচাপ বসে থাকে। তারপর সে আবার আমিনের জন্য সেই চিঠিটি লিখতে শুরু করে। পরের দৃশ্যেই দেখা যায় নাদির স্কুলে গিয়েছে। বাচ্চারা স্কুলের সামনে ফুটবল খেলছিল, কিন্তু নাদির সরাসরি চলে যায় স্কুলের নোটিশ বোর্ডের দিকে। এখানে বাচ্চারা তাদের লেখা কবিতা, গল্প এসব ঝুলিয়ে রাখে। নাদির তার পকেট থেকে আমিনের জন্য লেখা সেই চিঠিটি বের করে আর চিঠিটিকে নোটিশ বোর্ডের সাথে লাগিয়ে দেয়। তারপর সে কিছু একটা ভেবে সে ওই চিঠিটি আবারও খুলে ফেলে আর সেটিকে পকেটে ঢুকিয়ে রেখে সে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা আমিনকে দেখতে পাই। সে প্রচন্ড জ্বরে কাতরাচ্ছিল। সে তার নানির কোলের মধ্যে শুয়ে আছে। পরদিন সকালবেলা নাদিরের বাবা রেডি হয়ে নাদিরকে ডাকতে থাকে। তখন সেখানে নাদিরের মা আসেন। নাদিরের বাবা তাকে বলে, তুমি চিন্তা করো না, আর নাদির তো এই প্রথম জঙ্গলে যাচ্ছে না, ও তো আগেও গিয়েছে। নাদিরের মা বলেন, তাও চিন্তা হয় তোমাদের নিয়ে। নাদিরের বাবা তার ছোট্ট মেয়েটিকে আদর করে আর বাইক স্টার্ট দেয়। এরই মধ্যে নাদিরও সেখানে চলে আসে। সেও তার ছোট বোনটিকে আদর করে আর বাবার বাইকের পেছনে উঠে যায়। নাদিরের মা তাকিয়ে থাকেন পথের দিকে। বাইক চলতে থাকে জঙ্গলের মেঠো পথ দিয়ে আর সেটি যে থামে জঙ্গলের ফরেস্ট অফিসে। নাদির বাইরে বসে তার বাবার জন্য অপেক্ষা করছিল। তার বাবা ওই অফিস থেকে বের হন। বাবা দূর থেকে তার ছেলেকে খুব আনমনে বসে থাকতে দেখেন। তিনি কাছে এসে তার ছেলেকে জিজ্ঞেস করেন, তোমার কি কিছু হয়েছে বাবা? নাদির চুপ করে থাকে। তার বাবা বলেন, তোমার শিক্ষকও বলল তুমি কয়েকদিন ধরে স্কুলে একদমই অমনোযোগী, তোমার কিছু হলে আমাকে খুলে বলতে পারো। নাদির তার বাবাকে বলে, বাবা তোমাকে একটি প্রশ্ন করি? নাদিরের বাবা বলে, করো। নাদির বলে, বাবা তোমার কি কোনো বেস্ট ফ্রেন্ড ছিল? নাদিরের বাবা কিছুক্ষণ চুপ থেকে এক দীর্ঘ শ্বাস ফেলেন। তিনি বলেন, হ্যাঁ ছিল, ইব্রাহিম। ওকে বনদস্যুরা অনেক আগেই মেরে ফেলেছে। নাদির বলে, আচ্ছা বাবা তোমাদের মধ্যে ঝগড়া হতো না? নাদিরের বাবা বলেন, কতবার হতো। নাদির বলে, তখন তুমি কি করতে? বাবা বলেন, কিছু সময় পরে যে সরি বলতাম, তারপর সবকিছুই ঠিক হয়ে যেত। বাবা এবার তার ছেলেকে জিজ্ঞেস করেন, তোমার কি কোনো বন্ধুর সাথে ঝগড়া হয়েছে? নাদির চুপ করে থাকে। এদিকে দেখা যায় আমিনের মাকে আজ শহর থেকে গ্রামে নিয়ে আসা হয়েছে। সে এখন আগের থেকে অনেকটাই সুস্থ। আমিনের বাবা ওষুধগুলো বুঝিয়ে দিয়ে সেখান থেকে তার গাড়ি নিয়ে চলে যান। এদিকে নাদির তার বাবার সাথে গহীন জঙ্গলে প্রবেশ করেছে। চারদিকে শুনশান নীরবতা, শুধু মাঝে মাঝে কিছু পাখির আর হরিণের ডাক শোনা যাচ্ছে। নাদিরের বাবা চারদিকে খুব ভালোভাবে খেয়াল রাখছিল। হঠাৎ করেই তিনি নাদিরকে ডাক দেন আর একটি জায়গা দেখিয়ে বলেন, এগুলো হচ্ছে হরিণের পায়ের ছাপ। আমরা এখানে আসার আগেই এখানে একটি হরিণ দাঁড়িয়ে ছিল। আমাদের আসার শব্দ পেয়ে সেটা এখান থেকে মাত্রই চলে গিয়েছে। নাদির খুব কৌতূহলী চোখ নিয়ে তাকায়। বাবা তার হাতের মধ্যে একটি পাতা নিয়ে হরিণের মতো করেই ডাকতে থাকেন। তখন জঙ্গলের অন্য প্রান্ত থেকে সত্যিকার হরিণেরও ডাক শোনা যায়। নাদিরের বাবা আবারও শব্দ করে আর ও প্রান্ত থেকে সত্যিকারের হরিণও শব্দ
শব্দ করে। নাদিরের কাছে এই বিষয়গুলো খুবই অবাক লাগছে। নাদিরের বাবা তার হাতে থাকা বাইনোকুলারটি নাদিরকে দেয় আর জঙ্গলের একদিকে ইশারা করে বলেন, হরিণটা ওই দিকেই গিয়েছে, তুমি একটু ভালোভাবে খুঁজলেই পেয়ে যাবে। আর সত্যি সত্যি নাদির তার বাইনোকুলারে হরিণটিকে দেখতে পায়। এরপর সে বাইনোকুলার দিয়ে আকাশের দিকে তাকিয়ে পাখি দেখতে থাকে। নাদিরের কাছে সবকিছুই খুবই ভালো লাগছিল। নাদিরের বাবা কিছুটা সামনে চলে যান, তিনি পেছনে থাকা তার ছেলেকে ডাক দেন। নাদির তার বাবাকে বলে, বাবা তুমি এগুলো কেন আমাকে আগে দেখালে না, আমি তাহলে আমার রচনা এগুলো লিখতে পারতাম। নাদিরের বাবা বলেন, এখনো গভীর জঙ্গল যেতে অনেক বাকি, সেখানে আমাদের জন্য আল্লাহর আরো সুন্দর সুন্দর সৃষ্টি অপেক্ষা করছে। দৃশ্য পরিবর্তন হয়। নাদির এক সংকোচমনা মন নিয়ে তাদের বাসার বারান্দায় চুপচাপ বসেছিল। তার মা কিছু অতিরিক্ত উপার্জনের জন্য কাঠের চরকায় সুতো বুনছিল। বাবা তার পুরনো মোটরসাইকেলটাকে মেরামত করায় ব্যস্ত। সেই মোটরসাইকেলের উপরে খুবই বিরক্ত। সে তার ওয়াইফকে বলছিল, এটা বিক্রি করে দিয়ে একটি পিকআপ কিনবো। তখন তার ওয়াইফ তাকে বলে, এমনিতেই ধার দেনায় জর্জরিত, তার মধ্যে তুমি পিকআপ কেনার টাকা কোথায় পাবে? নাদিরের বাবা বলে, আজ দুজন চোরাকারবারি আমার কাছে এসেছিল, তারা আমাকে অনেকগুলো টাকা অফার করেছে যাতে আমি তাদের কাজে বাধা না দেই। তখন তার ওয়াইফ তাকে বলে, তার মানে ওই টাকাগুলো দিয়ে তুমি পিকআপ কিনতে চাচ্ছ? নাদিরের বাবা কিছুটা রেগে যেয়ে বলেন, তুমি ভালো করেই জানো হারাম উপার্জন আমি কখনোই করব না। নাদিরের মা সেখান থেকে উঠে যান আর তার স্বামীকে বলেন, আমি খুব ভালো করেই জানি। পরদিন সকালবেলা স্কুলের অ্যাসেম্বলিতে শিক্ষক বাচ্চাদের বলেন, আজ তোমাদের দুটো ভালো খবর দিব। প্রথম খবরটি হচ্ছে আমাদের স্কুল সরকারের পক্ষ থেকে অনেকগুলো গিফট পাচ্ছে। তার মধ্যে যেমন বই খাতা কলম রয়েছে, সেই সাথে মাইক্রোস্কোপ আর তার সাথে অনেকগুলো ফুটবল। বাচ্চারা খুশিতে চিৎকার করতে থাকে আর হাততালি দিতে থাকে। শিক্ষক এবার বলেন, আর দ্বিতীয় খবরটি আরো ভালো, আমাদের যে রচনা প্রতিযোগিতা হয়েছিল সেখান থেকে একটি রচনা বিভাগীয় পর্যায়ে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এটা শুনেও বাচ্চারা চিৎকার করে ওঠে। তখন শিক্ষক বলেন, তোমরা কি গেস করতে পারো রচনাটা কে লিখেছে? বাচ্চারা এক একজনের নাম বলতে থাকে, কিন্তু শিক্ষক সবাইকে থামিয়ে বলেন, রচনাটি আমাদের নাদির লিখেছে। এ কথা শুনে ওখানে থাকা বাচ্চাগুলো যতটা খুশি হয়েছে, নাদির মনে মনে ততটাই লজ্জা পাচ্ছে। সে তার মাথাটা নিচু করে রাখে। ওই দিন সন্ধ্যেবেলা নাদির তার পরিবারের সাথে নাস্তা করতে বসেছিল। তখন হঠাৎই নাদিরের বাবা নাদিরকে বলেন, আজ তোমার শিক্ষক বলল তুমি নাকি পুরস্কার জিতেছ, তার জন্য তোমাকে শহরে যেতে হবে। নাদির খুব সাধারণভাবে বলে, হ্যাঁ আমি একটি রচনা লিখেছিলাম। নাদিরের বাবা তখন খুব গর্বের সাথে বলেন, তুমি একদম ঠিক আমার মতো হয়েছ। তখন পাশে থাকা মা বলেন, আমার ছেলে আমার মতো হয়েছে। এবার নাদিরের বাবা নাদিরকে বলে, শোনো বাবা, আমরা হলাম পুরুষ মানুষ, আমাদের সবকিছু কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। এরই মধ্যে বাইরে থেকে কেউ চিৎকার করে নাদিরের বাবা মাকে ডাকছিল। তারা তিনজনই দৌড়ে বারান্দায় যান। আমরা দেখতে পাই আমিনের সেই আন্টি নাদিরের বাবা মাকে বলছেন, আমিন এখনো বাসায় ফেরেনি। আমিনের সেই আন্টিকে খুবই চিন্তিত মনে হচ্ছিল। তখন নাদির তার বাবাকে বলে, বাবা তুমি আমাকে একটি লাইট দাও, আমি জানি আমিন কোথায় আছে। বাবা বলেন, আমিও তোমার সাথে যাচ্ছি। এদিকে আমরা আমিনকে দেখতে পাই। নাদির আমিনরা বন্ধুরা মিলে পাহাড়ের উপরে যেখানে আড্ডা দেয়, আমিন সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। সবাই সেখানে পৌঁছে যায়। আমিনের বাবা আমিনকে অনেক বকাঝকা করতে থাকেন। তিনি বলছিলেন, তোমার মা এত অসুস্থ, তার মধ্যে তুমি তোমার মাকে এত টেনশন কেন দিচ্ছ? তুমি কি জানো তোমার চিন্তায় তার কি অবস্থা? তখন নাদিরের বাবা পরিবেশ শান্ত করে আমিনকে নিয়ে সেখান থেকে চলে যান। সবার পিছু পিছু নাদিরও দৌড় দেয়। রাতের বেলা নাদির তার হোমওয়ার্ক করছিল। তখন তার মা এসে তাকে বলে, কাল তুমি আর আমিন তোমার বাবার সাথে জঙ্গলে কাঠ আনতে যাবে। নাদির বলে, বাবা তো গাছ কাটাকে অপছন্দ করেন। তখন তার মা বলে, তোমার বাবা শুকিয়ে যাওয়া গাছগুলো আনবেন, আর তিনি কখনোই প্রয়োজনের বেশি কিছুই আনবেন না। আর মনে রাখবে, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। পরদিন সকালবেলা নাদির আর আমিন নাদিরের বাবার সাথে গভীর জঙ্গলে এসেছে। আমিন এই প্রথম গভীর জঙ্গলে আসলো। দুই বন্ধু একটি জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিল। তখন আমিন নাদিরকে বলে, আমরা যদি পারতাম আমাদের স্কুলে সকল বন্ধুদের নিয়ে এখানে আসতে, তাহলে তারা এই অপরূপ সৌন্দর্য দেখতে পেত। নাদির বলে, আমিও একই কথা চিন্তা করেছি, আর আমি বাবাকে এই কথা বলেছিও। বাবা বলেছেন ফরেস্ট অফিসের পারমিশন লাগবে, তার জন্য আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এবার হঠাৎই নাদির কথা করি আমিনকে জিজ্ঞেস করে, আচ্ছা তুই স্কুলের রচনাটা কি নিয়ে লিখেছিলি? আমিন বলে, এই বন আর কৃষিকাজ নিয়ে। নাদির বলে, আমাকে একটু খুলে বল, আমার জানতে ইচ্ছে করছে। আমিন এবার বলতে শুরু করে, আমাদের গ্রামের মানুষদের প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ, আর চাষাবাদের জন্য দরকার উর্বর জমি। কিন্তু এই জঙ্গলের কারণে আমাদের আবাদি জমির পরিমাণ অনেক কম, তার জন্য মানুষ জঙ্গলের এই গাছগুলো কেটে ফেলছে। আমি আমার রচনায় লিখেছিলাম কিভাবে জঙ্গলকে ধ্বংস না করে ভালোভাবে চাষবাস করা যায়, আর এই বাস্তবিক জ্ঞান আমি আমার বাবার কাছ থেকে নিয়েছিলাম। নাদিরের বাবা বাচ্চা দুটোকে বুনো গন্ডারের ডাক শোনান। আমিন খুবই খুশি হয়। সে নাদিরকে বলে, তোমার বাবার চাকরিটা খুবই সম্মানের, তুমি নিশ্চয়ই তোমার রচনায় তোমার বাবার এই কাজ নিয়ে লিখেছ, আর এই জন্যই তুমি পুরস্কার পেতে যাচ্ছ। এ কথা শুনে নাদির চুপ করেই থাকে। দৃশ্য পরিবর্তন হয়। আজ নাদির শহরে যাবে তার সেই পুরস্কার গ্রহণ করতে। তার বাবা মা সহ তার বন্ধুরাও এসেছে তাকে বিদায় দিতে। সেই বন্ধুদের মধ্যে আমিনও ছিল। বাবা নাদিরের হাতে কিছু টাকা দিয়ে বলেন, এগুলো সাবধানে রেখে দাও, তোমার প্রয়োজন হতে পারে। বাবা তার ছেলেকে বলে, আজ তুমি প্রথম শহরে যাচ্ছ, তাও তোমার বাবা মাকে ছাড়া। ঠিক তোমারই বয়সে আমি একবার
একবার ঘোড়ার প্রতিযোগিতায় শহরে গিয়েছিলাম। সেদিন আমার বাবা আমার জুতোর ফিতে বাঁধতে বাঁধতে বলেছিল, সন্তানদের অর্জন যে বাবা মাকে কতটা গর্বিত করে তা তুমি বুঝবে না। আজ আমার বাবার সেই দিনের কথা মনে পড়ছে। যাই হোক, সাবধানে যাও, খোদা হাফেজ। গাড়ি ছেড়ে দেয়। মা তখনও তার ছেলের জন্য দোয়া পড়ছিল। গাড়ি সবুজ গ্রামের বুক চিরে চলতে থাকে শহরের দিকে। এদিকে আমিন নাদিরের বাবার পাশে বসে তার কাজ দেখছিল। হঠাৎ আমিন বলে ওঠে, আঙ্কেল আপনাকে একটা প্রশ্ন করি। নাদিরের বাবা বলে, করো। আমিন বলে, আপনি কেন চান না নাদির পড়াশোনা করুক? আমিনের বাবা মুস্কি হেসে বলেন, নাদির তোমাকে এই কথা বলেছে? আমিন বলে, হ্যাঁ। নাদিরের বাবা বলেন, শোনো বাবা, ছোটবেলায় অনেক স্বপ্ন দেখতাম, পড়াশোনাও করতে চাইতাম, কিন্তু সংসারের বাস্তবতায় তা হয়ে ওঠেনি। স্বপ্নগুলো পূরণ করতে পারিনি, কিন্তু আমি চাই নাদির তার জীবনে স্বপ্নগুলো পূরণ করুক। ও যাতে অনেক বড় ডিগ্রি নিতে পারে, তাই তো এত কষ্ট করছি। আমি চাই তোমরা দুই বন্ধুই জীবনে ভালো কিছু করো। বাবার প্রতি ছেলের এই ধারণায় নাদিরের বাবা উঠে দাঁড়িয়ে একটি দীর্ঘশ্বাস ফেলেন আর তার পকেট থেকে তার ফোনটি বের করে আমিনকে বলে, টিচারকে ফোন করে একটু খোঁজ নাও, ওরা শহরে ঠিকঠাক পৌঁছলো কিনা। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন ছিল সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিভিন্ন স্কুলের বাচ্চারা সবাই একত্রিত হয়েছে। বাচ্চাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হচ্ছিল। টিচাররা এক একজনকে নাম ধরে ডাকছেন আর বাচ্চারা পুরস্কার নিয়ে গেলে সবাই হাততালি দিচ্ছে। এভাবেই পুরস্কার বিতরণী চলতে থাকে। এবার আসে নাদিরের নাম। সে রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে। শিক্ষকরা তাকে পুরস্কার নেওয়ার জন্য স্টেজে ডাকে। পুরস্কার নেওয়া শেষে শিক্ষক বলেন, তোমার রচনাটা খুবই ইন্টারেস্টিং। আমি চাই তুমি নিজ মুখে সবাইকে তোমার রচনাটি কি বিষয় নিয়ে তা বলো। নাদির এবার আমিনের বলা ঠিক সেই কথাগুলোই বলতে থাকে। আমাদের গ্রামটি জঙ্গলে ঘেরা, সেখানে কৃষিকাজের জমির পরিমাণ খুবই কম। আমি আমার রচনায় লিখেছি কিভাবে জঙ্গলের ক্ষতি না করে কৃষিকাজ করা যায়। নাদিরের বলা কথাগুলো মাইকের প্রচার হচ্ছিল। তখন আমরা একদম পেছনে আমিনকে দেখতে পাই। সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে। এবার শিক্ষক সবার উদ্দেশ্যে বলেন, নাদির তার রচনায় সবথেকে উর্বর মাটির নাম লিখেছে। তোমরা কি কেউ বলতে পারবে সবথেকে উর্বর মাটির নাম কি? তোমরা বলতে পারলে পুরস্কার পাবে। কিন্তু ওখানে থাকা কেউ এই প্রশ্নের উত্তর জানে না। আর এদিকে নাদিরও ভয় পাচ্ছে, কারণ সেও তো এই প্রশ্নের উত্তর জানে না, কারণ তার রচনাটা তো চুরি করা। এবার শিক্ষক নাদিরকে বলেন, তাহলে তুমি সবাইকে বলে দাও সেই মাটির নাম। আর ঠিক তখনই পেছন থেকে বন্ধুকে বাঁচানোর জন্য হাত তোলে আমিন, কারণ সে তো ওই মাটির নাম জানে। দৃশ্য পরিবর্তন হয়। আমিন এক বুক ভরা ক্ষোভ নিয়ে দাঁড়িয়ে আছে। পেছন থেকে নাদির তাকে চিৎকার করে ডাকছিল। নাদির জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে আসলে? আমিন বলে, বাবার সাথে এসেছি মায়ের টেস্টের রিপোর্ট নিতে। ভেবেছিলাম তোমাকে দেখে যাই একবার। আমি এখন ঘোড়ার প্রতিযোগিতা দেখতে যাব, তুমি চাইলে যেতে পারো। নাদির তার হাতে থাকা পুরস্কারটি নিয়ে দাঁড়িয়ে থাকে। আমিন তাকে কিচ্ছু বলেনি। নাদিরের কাছে নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে আজ। এদিকে সেই ঘোড়া প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। ঘোড়াগুলো প্রাণপণে ছুটে চলেছে। নাদির আমিনরা খুব আগ্রহ নিয়ে সেটা দেখছিল। আমিনের বাবা বুঝিয়ে দিচ্ছিল কোনটাকে কি বলে। আমিন তো তার গ্রামে বসে এই ঘোড়ার প্রতিযোগিতা দেখারই স্বপ্ন দেখেছিল। স্বপ্ন পূরণে বাচ্চা ছেলে দুটো আজ অনেক খুশি। দৃশ্য পরিবর্তন হয়। তারা তাদের গ্রামে ফিরে এসেছে, কিন্তু আমিন নাদিরের সাথে কথা বলে না। নাদির অনেকভাবেই আমিনকে সরি বলে, আর সে আমিনকে এটাও বলে, কাল আমি স্কুলে সবার সামনে বলবো আমি তোমার রচনা চুরি করেছিলাম। আমিন বলে, এসব কথা বাদ দাও, এটা নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই না। কিন্তু নাদির এখনো নিজেকে ক্ষমা করতে পারছে না। সে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। তার মনে পড়ে যে স্কুলে বলে সেই কথাগুলো। মিথ্যা আর অসৎ কাজ মানুষকে দুর্বল করে দেয়। সত্য কখনো চাপা থাকে না। মানুষের সব থেকে বড় শত্রু হচ্ছে তার নিজের বলা মিথ্যেগুলো। নাদির তার নিজের জীবনে এই প্রত্যেকটি কথার প্রতিফলন দেখতে পাচ্ছে। পরের দৃশ্যেই দেখা যায় একটি বাচ্চা গ্রামের বাড়িতে বাড়িতে যে চিৎকার করে বলছে, আগামীকাল স্কুলে প্যারেন্টস মিটিং, সবাইকে শিক্ষক যেতে বলেছেন। এদিকে আমরা নাদির আর আমিনকে দেখতে পাই। সেখানে তাদের সেই শিক্ষকও এসেছেন। মূলত নাদির শিক্ষককে সবকিছু বলেছে। শিক্ষক এসে নাদিরকে বলেন, তোমাকে আর কষ্ট পেতে হবে না, আমি আমিনকে বুঝিয়ে বলছি। তখন নাদির আমিনকে বলে, আমি তোকে অনেকবার সরি বলতে চেয়েছিলাম, কিন্তু বাবা কষ্ট পাবে দেখে আমি বারবার ফিরে এসেছি, আমাকে তুই মাফ করে দে। শিক্ষক এবার আমিনকে বলেন, দেখো যেটা হয়ে গিয়েছে সেটা আর আমরা ফেরত পাবো না, কিন্তু তোমার বন্ধু তার কাজের জন্য খুবই অনুতপ্ত। সে মনে মনে অনেক কষ্ট পাচ্ছে। আমাদের সমাজে ভুল করে অনুতপ্ত হওয়া লোকের সংখ্যা অনেক কম, আর ভুল করে কেউ মন থেকে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। এতে মহান আল্লাহ খুশি হন। দৃশ্য পরিবর্তন হয়। আজ ছিল সেই প্যারেন্টস মিটিং এর দিন। শিক্ষক সবার উদ্দেশ্যে বলেন, আজ আপনাদের গ্রামের জন্য খুব গর্বের একটি দিন। নাদিরের এই অর্জন আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে। আমি নাদিরকে অনুরোধ করব এখানে এসে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য। নাদির তার হাতে একটি ডায়েরি নিয়ে সামনে যায়, আর নিজের লেখা ডায়েরি দেখে সে বলতে শুরু করে, আমার নাম নাদির, আমার পিতার নাম ওমর। আপনারা সবাই তাকে চেনেন, আর এটাও জানেন যে সে তার কাজটাকে কত ভালোবাসে। আমি আমার বাবাকে নিয়ে অনেক গর্বিত।
এই গ্রামে আমার অনেক বন্ধু আছে, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমিন। এটা বলে নাদির আমিনের দিকে তাকায়, আর আমিন নাদিরের দিকে। আবারও নাদির বলতে শুরু করে, আমিন শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, সে আমার ভাইও, কারণ সে আমার অনেক অপরাধকেই ক্ষমা করে দেয়। আমি যে রচনাটি লিখে পুরস্কার পেয়েছি সেটা আসলে আমিন লিখেছিল। নাদির এবার আমিনকে ডাক দেয়। নাদিরের সরল স্বীকারোক্তিতে সবাই হাততালি দেয়। নাদির আবারও তার বন্ধুর কাছে ক্ষমা চায়। আমিন বলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। নাদির এবার তার প্রাপ্ত সেই পুরস্কারটি আমিনের হাতে তুলে দেয়। দুটি বাচ্চার মুখেই এক প্রশান্তির হাসি। গ্রামের সবাই হাততালি দেয়। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভি নিয়ে তেমন কিছু বলার নেই, শুধু এই মুভির কিছু কথা মনে করিয়ে দেই। অসৎ আর মিথ্যা মানুষকে দুর্বল করে দেয়। সত্য কখনো চাপা থাকে না, আর মানুষের সব থেকে বড় শত্রু হচ্ছে তার নিজের বলা মিথ্যেগুলো। তো গল্পটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন আপনারা। আজকের মতো বিদায়।